আমার স্ত্রীর অনেক ভালোবাসায় বিয়া করছিলাম। এক ভাইয়ের আর বোনের গল্প কিন্তু আজকে আপনাকে কইবার লেগে আয়া পড়ছে। কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল গা, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতাছিল না। মেয়েটাকে অল্পতে খুশি হয়ে যাইতো যে কোনো জিনিসে। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়া হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000 টাকা। এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কেউ বোঝাইবার পারব না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষ খেয়ালও রাখতো, মানুষের খেয়ালও রাখতো, কিন্তু ওই আপায় দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমায়া দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হইতে রইল, আমার চিন্তাধারা হইল উন্নত, কিন্তু সংসারের চাপে পড়া ও ঠিক আগের মতোই রয়ে গেল গা। আমার 15,000-এর বেতন 30,000-এ গিয়া ঠেকল। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হইলাম। শুধু পরিবর্তন হইল না, কবিতা, ওই আপার নামা ছিল কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পায়া বইলা গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলাকে। আসলে দিন ঘুরে গেলে কিন্তু মানুষ বইলা জায়গা পাড়া বাইরা, যেটা খুবই একটা খারাপ কাজ। আর স্ত্রীকে কখনোই বলা উচিত না। সেই সব স্ত্রীকে, যে স্ত্রী কিনা আপনার দুঃসময়ে ছিল, আর আপনার ভালো সময় এলে আপনি সেই স্ত্রীরে ছাড়া দিবেন, সেরকম কখনোই করবেন না। কারণ আল্লাহর দরবারে সেই হিসাবটা আপনারা সবার আগে দেওয়া লাগবে। কারণ আপনার ভালো মন্দের হিসাব কিন্তু আপনার স্ত্রীর থেকেই নেব আল্লাহ তালা, সুবহানাল্লাহ তালা। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো, কবিতা পায় কিন্তু বোঝামের লেগে খাবার খুবার রাইন্দা অপেক্ষা করতো। ভাই কইতো যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলে হাত দুটো ধইরা যখন কইতো আপায় চলো না একটু দুজন বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। আসলে প্রিয় মানুষের কাছে এরকম আদিক্ষেতা বানা কথা কিন্তু অনেক কষ্ট পায় মেয়েরা। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ায় উঠতো কবিতা পায়, তখন বায় কিন্তু নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে যাইতো গা। চিল্লাচিল্লি বা যন্ত্রণা সে শোয়া পারতো না আপার। দিনের পর দিন তার ভালোবাসা বাইরা ছিল বায়ের প্রতি। আর কিন্তু বায়ের কবিতা আপার প্রতি অবহেলা করবার লাগাইছিল। একটা সময় পর আবার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খাইতো কবিতা আপার রান্না, এখন নাকি তার রান্না, কবিতা আপার রান্না ভাল লাগে না। সে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না। আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মায়েরা ফেলানোর প্ল্যান করছে। কবিতা আপার নামে এরকম খারাপ ব্লেম করতেছে তার পরিবারের মানুষ। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পাইল না কবিতা, তাই সরাসরি বইলে দিলাম আমি তোমার ডিভোর্স দিতে চাই। সেদিন খুব অবাক নয়নে চায়া ছিল বায়ের প্রতি, কোনো প্রতিবাদ করে নাই বায়ের প্রতি। হয়তো সে বুঝতে পারছিল তার এ বাড়ির প্রয়োজন ফুরায় গেছে গা কবিতা আপার। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আপা আর বায়ের ডিভোর্স হয়ে গেল। সেদিনও সব কি সুন্দর কইরা মাইনা নিয়েছিল কবিতা আপা, কিছু করে নাই, কোনো প্রতিবাদ করে নাই। এমনকি কেউ খোরপোশের টাকাটাও কিন্তু দাবি করে নাই কবিতা আপা। উকিল যখন কইল সে কেন টাকাটা নেবে না, তখনও বলল সে মানুষটাই আমার অহে নাই, তার টাকা দিয়ে আমি কি করুম। ঠিকই তো, যে মানুষ নিজের হয় তার টাকা দিয়ে সে কী করবো। ওর বাবা সেদিন আমায়, কবিতা আপার বাবা সেদিন আমায় একটা কথা কইছিল, আল্লাহ যদি চায় ধন দেখে মন কইরা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝবার পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে কিন্তু বায়ের চাকরিটা গেল গা। বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুর বাড়ি লোকেরা মায়েরা দইরা বাড়ি থেকে পাঠায়া দেয়। বাবা ভুল ওষুধের রিয়াকশন আজ বিছানার সাথে মিশা গেছে গা, নিজে খাইবার যায়। মা প্রায় আজকাল তরকারিতে লবণ হলুদ দিতে বইলা জায়গা, সব কিছুই যেন দুর্বিষহ হয়ে যেতেছিল।
আর আর ভাইয়ে উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট একটা ফুলের দোকানে নিয়ে বইসা আছে। আজ এই কথাটার মানে বুঝলাম। দিয়ে ধন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আসলে দিয়া আল্লাহ কাইরা নিতে কোনো সময় লাগে না। শুনেছি অন্য জায়গায় নাকি কবিতা পার বিয়া হয়েছে, বালা থাকুক এরকম মানুষগুলো।